পুরো রুম জুড়ে পায়চারি করছে আনান। মেয়েটিকে বার কয়েক মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলতে চেয়েছে। মিনিট 5 পর আবার মস্তিষ্কে হানা দিচ্ছে। বিরক্তে চোখ মুখ কুঁচকে ফেলল। মোবাইল নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থেকে মাহেরের নাম্বারে ডাক্তার ল করল। মাহের সবে অফিস থেকে বেরিয়েছে। আজ প্রচণ্ড কাজের চাপ ছিল। এতটাই টায়ার্ড লাগছে পারলে ড্রাইভিং সিটে ঘুমিয়ে পড়ে। পরক্ষণে চিন্তা করে দেখল, বিছানায় চিৎপটাং হয়ে ঘুমানোটা একটু বেশিই সুখকর হবে। যেই ভাবা সেই কাজ। গাড়ি স্টার্ট করবে এমন সময় মোবাইল বেজে ওঠে। মাহের মোবাইল হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে রয়। এতকাল পর এমপি মশাইয়ের কল। নিশ্চয়ই কোনো গড়বড় আছে। মাহের কল রিসিভ করে বলে উঠল, জি স্যার, বলুন আপনার কি সাহায্য করতে পারি? এই অধম আপনার কলের অপেক্ষায় দুয়ার ধরে শুয়ে আছে। ভাগ্যিস কল দিয়েছেন, নয়তো আমি ভেবেছিলাম দুয়ারেই ঘুমিয়ে পড়ব। মাহেরের টিপ্পনি শুনে বিরক্তে মুখ কুঁচকে ফেলল আনান। স্টপ ইট মাহের। গ্রোয়াম্য মহিলাদের মতো টন্ট মারা শিখেছিস কখন? কালে কালে কত কি দেখব। তা বলুন কি সাহায্য করতে পারি? যেহেতু আপনি কোম্পানির চেয়ারম্যান। ফালতু কথা বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি আয়। কথা আছে। আনানের কথা শুনে মাহের হাত ঘড়িতে সময় দেখে চেঁচিয়ে বলল, তুই কি পাগল? মাথা ঠিক আছে? কটা বাজে খেয়াল আছে? এখন 11টা বাজে। আর তুই কি না বলছিস এখন আমি তোর বাড়িতে যেতে? অসম্ভব, আমি যাব না। আজ অনেক টায়ার্ড লাগছে, বাড়ি গিয়ে জম্পেশ ঘুম দিব, আল্লাহ হাফেজ। মাহেরোর কথা শুনে আনান নিরেট স্বরে বলে উঠল, এখন 11টা বেজে 10 মিনিট। ঠিক 11:30টায় তোকে বাড়ির গেইটে দেখতে চাই। মনে কর এইটা চেয়ারম্যানের সাথে সিইওর ইম্পর্ট্যান্ট মিটিং টাইম। সো কাম ফাস্ট। মাহের কিছু বলবে তার আগে আনান কল কেটে দেয়। মাহের পারছে না গড়াগড়ি দিয়ে কান্না করতে। দাঁতে দাঁত চেপে গাড়ি স্টার্ট দেয়। খাটাসের বংশধর, আজ তোকে আমি খুন করে ফেলব। কোনো কুক্ষণে তোকে আমি বেস্ট ফ্রেন্ড বানিয়েছি আল্লাহ জানে। রুমের সাথে লাগোয়া মিনি টেরেসে দাঁড়িয়ে আছে আনান। তুরের সাথে প্রথম দেখা থেকে শুরু করে এই অবধি সবটা আরেকবার রিভাইন করে নিল। কোথাও না কোথাও কিছু একটা গণ্ডগোল হচ্ছে। বুঝতে পারছে না আনান। আসলে হচ্ছেটা কি? এই মেয়ের মধ্যে যেমন রহস্য তেমনি মেয়েটা মাথার মধ্যে গেড়ে বসে আছে। আনান কুঁচকে রাখা ভ্রুজোড়া সোজা করে বিড়বিড় করে বলল, তুর রেহেমানি। তুর রেহেমানি। ডিভানের উপর থেকে মোবাইল নিয়ে স্টিভকে কল দেয়। কল রিসিভ করতে দেরি, আনানের বলতে দেরি। স্টিভ, কাল সকালের মধ্যে তুর রেহেমানির ফুল ডিলস আমার চাই। মেক শিওর শাহেদ যেন না জানে। কয়েক সেকেন্ডের জন্য স্টিভের মস্তিষ্ক পুরো ফাঁকা হয়ে গেছে। স্টিভ আমতা আমতা করে বলল, স্যার, কোনো তুর রেহেমানি? আনান দাঁতে দাঁত চেপে বলল, খ্রিস্টান পাড়ায় হ্যাভেন এরিয়াতে থাকে। স্টিভ আনানের শক্তপোক্ত গলার আওয়াজ শুনে তড়িগড়ি করে বলে উঠল, ওকে স্যার। আমি সকালে আপনাকে ডিটেলস সেন্ড করে দিব। তাও সেইখানে যাওয়ার আগে। সেইখানে যাওয়ার আগে মানে? স্যার, কাল ফ্রাইডে। স্কেডিউল অনুযায়ী শুক্রবার সুখনীরের বয়স্ক এবং বাচ্চাদের রেগুলার চেকআপ ডেট ফিক্সড করা হয়েছে। এবং সুখনীরের নতুন মডেল তৈরি করার জন্য ইঞ্জিনিয়ার সহ সাইট দেখতে যাওয়ার ডেট সেই দিনই ফিক্সড করা হয়েছে। অফ ডে থাকায় সবটা ওইভাবে সেট করা হয়েছে। স্যার, আপনাকে তো সন্ধ্যায় মেইল করা হয়েছে। মনে হয় আপনি চেক করতে ভুলে গেছেন।
আনান কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বলল, বিজি ছিলাম, দেখতে পাইনি। ওকে স্যার, আমি তাহলে সকালে আপনাকে জানাচ্ছি। ওকে। আনান কল কেটে রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে চাইল। মাহের গেইটের সামনে দাঁড়িয়ে অনবরত হর্ন বাজিয়ে চলছে। আমি ঘুমাতে পারিনি, যখন কাউকে ঘুমাতে দিব না। সবে দারোয়ানের চোখ লেগে এসেছিল। মাহেরের কারণে ঘুমের 12টা বেজে গেছে। দারোয়ান তাড়াতাড়ি গেইট খুলে ভেতরে ঢুকতে দিল। মিনি টেরেসে ডিভানের উপর চিৎপটাং হয়ে শুয়ে আছে মাহের। ঘুমে তার চোখ খুলে রাখা দায় হয়ে উঠছে। কি বলবি, তাড়াতাড়ি বল, নয়তো আমি ঘুমাচ্ছি। মাহেরের পা সরিয়ে ডিভানে বসতে বসতে বলল, একটা মেয়েকে মাথা থেকে ফেলতে পারছি না, ইরিটেট করছে। আনানের বলতে দেরি হয়েছে, কিন্তু মাহেরের লাফিয়ে উঠতে দেরি হয়নি। চোখের ঘুম যেন মুহূর্তে উবে গেছে। হোয়াট? মেয়ে? তুই শিওর সেটা মেয়ে ছিল? মেয়ে হলে মাথা থেকে ফেলছিস কেন? তোর উচিত সেলো টেপ দিয়ে আটকে রাখা। তা না হলে বলতি, আমি সাথে করে গ্লুগান নিয়ে আসতাম। মাহের উদ্বিগ্ন ভাব আর ভিত্তিহীন কথা শুনে আনান ভ্রু কুঁচকাল। আর ইউ ম্যাড? মাহের চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই পাগল শালা। আনান মাহেরের মাথায় চাপড় মেরে বলল, শাট আপ মাহের, আগে পুরো ঘটনা বল, নয়তো কিছুতেই মুখ বন্ধ করছি না। আনান শুরু থেকে ঝগড়া অবধি সবটা বলল। মাহের আনানের কথা শুনে বলে, আরে বাচ্চা মেয়ে, তাই এমন করেছে, বাদ দে তো। আনান দাঁতে দাঁত চেপে বলল, এখনো পুরোটা শেষ হয়নি। মাহের ভ্রু কুঁচকাল। শেষ হয়নি মানে? কি কি করেছিস? বিয়ে টিয়ে করে ফেলিসনি তো? তোকে ডেকে পাপ করেছি। আমি বলেছি, তুই মহাভারত বুঝে ফেলেছিস। বুঝতে পারছি না তোকে চিফ এক্সিকিউটিভ অফিসার পদে দিয়েছি কেন? পুরো কথা না শুনে ডিল সাইন করে আমার ব্যবসায় লালবাতি জ্বালাচ্ছিস না তো? মাহের ভ্রুকুটি করে বলল, এমপি হওয়াতে পাখা গজাচ্ছে তোর, ছেটে দিতে দেরি হবে না। বেশি করলে বিপক্ষে গিয়ে সমাবেশে করব। যা বলার তাড়াতাড়ি বল, নয়তো গেলাম। মাহেরের কথায় আনান ফোঁস করে নিঃশ্বাস ফেলে পুরো ঘটনা খুলে বলল। মাহের কিছুক্ষণ আনানের দিকে তাকিয়ে বলল, দেখ আনান, আমি একটা ক্লিয়ার কাট কথা বলি। যা শুনেছি তাতে বোঝা যাচ্ছে মেয়েটা খারাপ না। যদি মেয়েটাকে মাথা থেকে ফেলতে চাস তো সরাসরি গিয়ে সরি বলে দে। শত্রুতা মানুষকে স্মৃতি রাখতে সাহায্য করে। মেয়েটার সাথে মনোমালিন্য শেষ হয়ে গেলে তুই ধীরে ধীরে তাকে ভুলে যাবি। আনান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, ঠিক বলেছিস। মাহের দাঁতবের করে বলল, এইটা প্রথম ঝগড়া সম্পর্কে বলেছি, আগে পুরোটা শুন। আনান বিরক্ত হয়ে বলল, ক্যারি অন। যা শুনেছি এতে বোঝা যাচ্ছে মেয়েটা ট্যালেন্টেড, ইমপ্রেসিভ, কিউট এন্ড পিওর হার্টের। তুই চাইলে রিলেশনে যেতে পারিস। তোর মতো রগজটা, গম্ভীর, না হাসা মানুষের জন্য পারফেক্ট ম্যাচ। গান শুনে তোর মাথাতে গেথে গেছে, এইবার ফতাফত মনে গেথে ফেল। এই নারী ছাড়া তোর গতি নেই দেখিস। আনান ঠোঁট কামড়ে উঠে দাঁড়াল। ট্রাউজারের পকেটে হাত গুজে মাহেরের পেছনে লাথি মেরে বলল, তুই একটা ইরিটেটেড পারসন। আমার রুম থেকে বেরাহ। পারফেক্ট ম্যাচ, রাইট? মেয়েটা কমপক্ষে আমার 10-12 বছরের ছোট হবে। পারফেক্ট মাই ফুট। মাহের আনানের লাথি খেয়ে ডিভান থেকে পড়ে গিয়ে ব্যথাতুর গলায় বললে উঠল, এই ইরিটেটেড পারসন আজ এইখানে দাঁড়িয়ে বলছে ওই 10-12 বছরের ছোট মেয়ের জন্য তুই উতলা হয়ে ঘুরবি। ওই মেয়ে তোকে নাকানিচোবানি খাওয়াবে দেখিস।
বদদোয়া দিল ওই মেয়ে যেন তোর বউ হয়ে তোর ঘাড় মোটকে দেয়। শালা আমার কোমর শেষ করে ফেলেছে। দেখবি আনান ওই মেয়ে তোর বউ হবে। আনান সামনে হেঁটে যেতে যেতে বলল, ভণ্ড পীর তুই দাঁড়িয়ে নেই শুয়ে আছিস। তাতে তোর কি? আমি শুয়ে শুয়ে অভিশাপ দিচ্ছি তোর মতো বুইডাক্তার দামরা বেটার বউ হবে ওই খুকি। আনান বাঁকা হেসে বলল, ইন ইয়োর ড্রিমস মাই ডিয়ার ফ্রেন্ড। মাহের উঠে দাঁড়িয়ে কোমর সোজা করতে করতে বলল, মসজিদে মসজিদে জিলাপি দিয়ে মানত করব। তখন দেখবি কি হয়। তুরের ছবি হাতে নিয়ে আধশোয়া হয়ে বসে আছে নুসাইব। বারবার তুরের চেহারা তার চোখের সামনে ভেসে উঠছে। কি এমন রহস্য লুকিয়ে আছে ওই মেয়ের মাঝে? কেন তাকে ঘিরে এত আয়োজন? ভেবে পায় না নুসাইব। এনামুল হক ছেলের রুমের বাতি ঝালানো দেখে দরজায় টোকা দিল। নুসাইব তড়িগড়ি করে ছবি দুটো বালিশের নিচে রেখে দরজা খুলে বলল, বাবা তুমি এত রাত জেগে এখনো কাজ করছিস? ঘুমিয়ে পড়, নয়তো শরীর খারাপ করবে। এনামুল হকের কথায় নুসাইব বলে উঠল, ঠিক আছে, তুমিও শুয়ে পড়ো, আমি প্রজেক্টের কাজটা শেষ করে ঘুমিয়ে পড়ব। এনামুল হক মাথা নেড়ে বেরিয়ে পড়ল। এখনকার জেনারেশন হুমকির মুখে। রাত জাগা ভালো কথা নয়। কাকে কি বোঝাবে? এত বুঝিয়েছে তাও কাজের কাজ কিছুই হল না। বরং সময়ের সাথে কাজের চাপ বাড়ছে, তার সাথে কমছে ঘুমানোর সময়। ইয়াং জেনারেশন হুমকির মুখে। এই ভেবে হতাশার নিঃশ্বাস ফেলে ঘুমোতে চলে গেলেন। দরজা আটকে ছবি দুটো ড্রয়ারে রেখে শুয়ে পড়ল নুসাইব। মেয়েটা তার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে বারবার। না চিন্তা করে শান্তি পাচ্ছে, আবার চিন্তা না করেও শান্তি পাচ্ছে না। মহাবিপদ তো। সাদা এপ্রন পরিহিত দুটো লোক পর পর তিনবার ছুরি চালিয়ে দিল পেটে। মুহূর্তে গলগল করে রক্ত বেরোতে লাগল। তীব্র যন্ত্রণায় ছটফট করছে তুর। চোখ ফেটে জল উপচে পড়ছে। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে ইতিমধ্যে। দুহাতে পেট চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। উষ্ণ গরম রক্ত আঙুল ভেদ করে মাটিতে গড়িয়ে পড়ছে। ব্যথাতুর চোখ দুটোয় আম্মার চেহারা ভেসে উঠছে বারবার। ডাক্তারতে চেয়েও ডাক্তারতে পারছে না তুর। ব্যথার তীব্রতায় মুখ দিয়ে গোঙানির শব্দ বের হচ্ছে। তুর হাত বাড়িয়ে সাহায্য চাইল। লোক দুটোর মায়া হল না, বরং তাকিয়ে হাসছে। তুর ভেজা চোখে তাকিয়ে আছে। নিষ্ঠুর পৃথিবীতে তার মতো নিরীহ মানুষের এমনই হয়। সবার চেষ্টা বিফলে গেল। ধরাবাঁধা জীবন পার করে শেষ রক্ষা হল না। চোখ বুঝল তুর। ইনশাআল্লাহ চলবে। ভুলগুলো শুধরে দিবেন। গল্পের নাম তবুও ভালোবাসি, সিজন 2। লেখনীতে সাদিয়া আফরোজ। পর্ব 12। ল্যাপটপ নিয়ে বসেছে আনান। স্টিভের দেওয়া ইনফরমেশনে বিশেষ কিছু দেখতে পায়নি। স্টিভ জানিয়েছে কিছু তথ্য সংগ্রহ করতে একটু সময় লাগবে। আনান ল্যাপটপ রেখে উঠে পড়ল। অলরেডি শাহেদ দুবার কল দিয়ে ফেলেছে। এইবার না বের হলেই নয়। মাদার ক্রিস্টোফার চোখ মুছে তুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাতে তুরের আবার প্যানিক অ্যাট্যাক হয়েছে। সেই তিক্ত অতীত আবার হানা দিয়েছে। মধ্যরাতে তুরের চিৎকার শুনে মাদার ক্রিস্টোফারের দৌড়ে তুরের রুমের দিকে ছুটে যান। তুর তখন চিৎকার করে কাঁদছে। মাদার ক্রিস্টোফার তুরকে জড়িয়ে ধরে, এতেও তুর ক্ষান্ত হয়নি। বারবার একটা কথা আওড়াতে লাগল, আম্মা ওরা আমায় মেরে ফেলবে, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে।
মাদার ক্রিস্টোফার শক্ত করে জড়িয়ে ধরে তুরকে শান্ত করতে চেষ্টা করে। অনেকটা সময় পর তুর শান্ত হয়। তবে শেষ রাতে তুরে গা কাঁপিয়ে জ্বর আসে। তুরের শিয়েরে বসে মাথায় জলপট্টি দিতে দিতে প্রার্থনা করতে থাকে কখন সকাল হবে। তুরের জ্বর কমছে না, বরং পাল্লা দিয়ে বাড়ছে। ফাদার জ্যারেডকে কল দিয়ে সবটা জানানোর পর তিনি তুরের ডাক্তার তার কাউসারের সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা চালায়। ডাক্তার তার কাউসারকে তুরের পার্সোনাল ডাক্তার তার বলা চলে। বছর 8 আগ থেকে তিনি তুরের সুবিধা অসুবিধা সবটা দেখছেন। ডাক্তার তার কাউসারকে ছাড়া তুর নিজের আশেপাশে কোনো ডাক্তার তার এলাও করে না। ইভেন মাদার ক্রিস্টোফার নিজেও কারো শরণাপন্ন হন না। ঘণ্টা পেরিয়েছে অনেক আগে তার সাথে মাদারের ধৈর্যের বাঁধ ভাঙছে। মাদার পুনরায় ফাদার জ্যারেডকে কল দেয়। ফাদার জ্যারেড জানান ডাক্তার তার কাউসার আউট অফ টাউন। উনি ডাক্তার তার সেমিনার অ্যাটেন্ড করেছেন। এই মুহূর্তে তাকে পাওয়া অসম্ভব। তুরের অবস্থা দেখে মাদার ডুকরে কেঁদে উঠে বলল অন্য ডাক্তার তার পেলে নিয়ে আসতে। এই মুহূর্তে তুরের সুস্থতা ইম্পর্ট্যান্ট। ফাদার জ্যারেড কল কেটে চিন্তায় পড়ে গেছেন। তুরের ব্যাপারে তিনি কাউকে বিশ্বাস করতে পারছে না। অলরেডি মেডিকেল টিম সুখনীরে এসে পড়েছে। তারা তাদের কাজ ইনস্ট্রাকশন অনুযায়ী করছে। শাহেদ ইঞ্জিনিয়ারকে সুখনীরের এরিয়া দেখিয়ে দিচ্ছে। এর মধ্যে আনান গেইটের সামনে গাড়ি থামায়। নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে রেস্ট নেওয়া দুষ্কর হয়েছে। শুক্রবার অবধি বাদ যায়নি। আজ আনানকে দারোয়ান কাগজপত্র চেক করা ছাড়াই ঢুকতে দিয়েছে। ব্যাপারটা আনানের কাছে একটু অবাক লাগল। হ্যাভেন এরিয়াতে বিশেষ অতিথি হলেও তাকে তার আইডি কার্ড দেখানো ছাড়া কখনো ঢুকতে দেওয়া হয় না। এইবার সে এই জায়গায় যতবারই আসুক না কেন আইডি শো করতেই হবে। আনান গাড়ি নিয়ে সোজা ঢুকে পড়ে। হ্যাভেন এরিয়া অন্য দিনের চেয়ে বেশি শান্ত। কোথাও কেউ নেই। আনান আশেপাশে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত মানুষকে খুঁজল, তবে আজ তার দেখা নেই। আনান হতাশার নিঃশ্বাস ফেলতেই চমকায়, ভীষণ চমকায়। আনান নিজের অজান্তে তুরকে খুঁজছিল এতটা সময়ে, কিন্তু কেন? আনান বিরক্তে চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলে উঠল, হুয়াই আনান, হুয়াই? তুই ওই ইডিয়েটটাকে কেন খুঁজবি? হুয়াই? গাড়ি পার্কি করে সোজা চলে গেল সুখনীরে। আনানকে আসতে দেখে দুটো নার্স হাঁ করে তাকিয়ে আছে। আরেকজন ওদের দুইজনকে ধাক্কা দিয়ে বলল, সুমি, রিয়া নজর সামলা। এইভাবে তাকিয়ে থাকলে ডাক্তার তার আনানের নজর লাগবে। সুমি মুচকি হেসে বুকের বাপাশে হাত রেখে বলল, মোটেও না। দেখ সাদা পাঞ্জাবি পায়জামায় স্যারকে কি লাগছে। কি করব রে কাকলি? রিয়া মুখ ফুলিয়ে বলল, ঠিক বলেছিস সুমি। স্যার থাকলে ব্লাড স্যাম্পল নেওয়া তো দূরের কথা, আজ সবার হাতে উল্টো পাল্টা সুই ঢুকিয়ে বসে থাকব। এত চার্মিং হতে কে বলেছে স্যারকে? উফ, এইভাবে গেলে মেয়েরা চিন্তা ভাবনা না করেই স্যারকে ভোট দিয়ে দিবে। শিউর থাক সারি এমপি হবে। সুমি, তা যা বলেছিস। স্যারের আইডি দেখেছিস? কমেন্ট সেকশনে গেলে বোঝা যায় কি পরিমাণ মেয়ে ওত পেতে বসে আগে। পেলেই কিডন্যাপ করবে। রিয়া। এই দুইজনের আলাপচারিতা শুনে কাকলি অবাক চোখে তাকিয়ে বলে উঠল, থামো, থামো। কি শুরু করেছিস? ধুর, শুরু করলাম কই, স্যারকে দেখছি। কি জোস। রিয়া। হুম, হাউ কিউট। সুমি। এতক্ষণ এদের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছে ডাক্তার তার লিসা।
সুমি আর রিয়ার কথা শুনে হেসে উঠে বলল, ডাক্তার তার আনানের সামনে গিয়ে বলতে পারবে? তাকে যখন ভালো লাগে বলে দিতেই তো পারো। লুকিয়ে চুরিয়ে বলার কি আছে? ডাক্তার তার লিসাকে দেখে ঘাবড়ে গেল তিনজন। মাথা নিচু করে একসাথে বলে উঠল, সরি ম্যাম, আর হবে না। ডাক্তার তার লিসা ঠোঁট প্রসারিত করে হাসে। উহু, এইটা সরি বলার মতো কোনো বিষয় না। ভালো লাগতেই পারে, স্বাভাবিক। সুন্দরকে সুন্দর বলা অপরাধের কিছু না। সুমি ডাক্তার তার লিসার কথা শুনে বিড়বিড় করে বলল, দরকারি কথা বলতে তো ঘাম ছুটে যায়। এইসব আবার কখন বলবো? চিন্তা করলে মনে হয় মরে ভূত হয়ে যাব। রিয়া মুখ ফুলায়। আমি যেই দিন এইসব বলতে যাব তার ঠিক 10 মিনিট আগে রেজিগনেশন লেটার দিয়ে দিব। এরপর মনের সব কথা উগলে দিয়ে দৌড়ে পালাব। ডাক্তার তার লিসা রিয়ার কথা শুনে শব্দ করে হেসে উঠল। তার সাথে যোগ দিল কাকলি আর সুমি। লিসা মুচকি হেসে বলল, তোমরা সব রেডি করো, আমি আসছি। লিসার দিকে তাকিয়ে কাকলি বলে উঠল, লিসা ম্যামকে স্যারের সাথে খুব মানায়। লিসা এগিয়ে গেলেও কাকলির কথা ঠিক তার কানে এসেছে। লিসা মুচকি হেসে আনানের দিকে তাকায়। হৃৎপিণ্ডে বিস্তর জায়গা দখল করে আছে ডাক্তার তার আনান। সবার মনে হয় আনানের জন্য সে পারফেক্ট। কিন্তু আনানের কি তা মনে হয়? ফোঁস করে নিঃশ্বাস ফেলল লিসা। তাকে নিয়ে আনানের ভাবনা জগৎ কেমন সে জানে না। আধেও কি আনানের সেই জগতে আছে, নাকি সেখানে অন্য কারো বসবাস? কাকলি কথায় সায় জানালো সুমি। তা যা বলেছিস, দুইজনকে একসাথে সুন্দর মানায়। রিয়া ফট করে বলে উঠল, স্যার হওয়ার কথা ছিল নিউরোলজিস্ট আর ম্যাম কার্ডিওলজি নিয়ে পড়লে ভালো হতো। কিন্তু দেখ, সব উল্টো হয়ে গেছে। কোনো কুক্ষণে স্যার হৃৎপিণ্ড নিয়ে পড়েছে, আল্লাহ জানে। তার আধেও হৃৎপিণ্ড আছে? কাকলি ভ্রু কুচকাল। তুই গিয়ে জিজ্ঞেস কর না স্যারকে। সুমি হেসে উঠে বলল, রিয়ার কথা ঠিক। ম্যামকে দেখ, কি সুন্দর হাসি খুশি থাকে। তার হাসি দেখলে রোগের হার্টের রোগ সেরে যেত। স্যারকে দেখ, ঠোঁট দুটো 2.5 ইঞ্চির বেশি খুলেছে কখনো? হাসতেই দেখলাম না। মরার জীবন না হেসেই গেল। দুটাতে মিলে স্যারের উপর পিএইচডি কর, আমি গেলাম। কাকলির কথা শুনে রিয়া দাঁতে দাঁত চেপে বলল, যা তুই। তোর তো জামাই আছে তাই এমন করস। তা না হলে স্যারের বাড়ির দুয়ার ধরে তুই সবার আগে ঝুলে থাকতি। আনান ইঞ্জিনিয়ারকে সবটা বুঝিয়ে দেয়। এর মধ্যে ফাদার জ্যারেড এসে আনানকে সাইডে ডেকে নেয়। এনি প্রবলেম ফাদার? ফাদার আশফাস করে বলল, একটা ফেভার চাই ডাক্তার তার আনান। আনানের কাছে ফাদারের এমন আচরণ অবাক করার মতো ছিল। অবশ্যই, বলুন আমি কি করতে পারি? ফাদার গলার স্বর নামিয়ে বলল, আমার সাথে তোমাকে একবার যেতে হবে। একটা পেশেন্টকে দেখার ছিল। খুব বেশি সিরিয়াস অবস্থা। আনান ব্যতিব্যস্ত হয়ে বলল, ঠিক আছে, আমি আমার টিম নিয়ে আসছি। অবস্থার গতিবেগ ভালো না হলে সোজা হসপিটালাইজ করতে হবে। আনানের কথা শেষ হতেই ফাদার জ্যারেড আনানের হাত চেপে ধরে বলল, না ডাক্তার তার আনান, তা করা যাবে না। আমি তোমাকে ছাড়া এই মুহূর্তে কাউকে ভরসা করতে পারছি না। তাছাড়া হসপিটালে ভর্তির কথা তো দূরে থাক, হসপিটালে নেওয়ার কথা অবধি চিন্তা করা যাবে না। প্লিজ ডু মি এ ফেভার মাই সান। আমার সাথে চলো। ফাদার জ্যারেড শুরু থেকে কিছুটা রহস্যময় ছিল। এখন তার এমন ব্যবহার আনানের কাছে আরও বেশি রহস্যময় লাগছে। আনান মনে মনে ভেবে নিল,
যে করেই হোক আজ এই রহস্য ভেদ করেই দম নিবে। আনান ফাদারকে আশ্বস্ত করে বলল, ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। আনান শাহেদকে ইশারা করে ফাদার জ্যারেডের সাথে সুখনির থেকে বেরিয়ে পড়ল। গাড়ি থেকে মেডিকিট নিয়ে ফাদারকে অনুসরণ করতে লাগল। ফাদার জ্যারেডকে চার্চের পেছনের দিকে যেতে দেখে আনান ভ্রুকুটি করে ফেলল। ফাদার এই দিকে কোথায় যাচ্ছেন? একটু পর দেখতে পাবে। কয়েক কদম বাড়ানোর পর আনান হা হয়ে গেল। ছোট্ট দোতলা ফুলে আবৃত একটি বাড়ি। আনান অবাক চোখে তাকিয়ে আছে। চার্চের পেছনে পরিত্যক্ত জায়গা আশা করেছিল আনান। এমন কিছু দেখবে তার বিন্দু পরিমাণ ধারণা ছিল না। আনানের কাছে মনে হল সে ভুল করে কোনো ফেইরি ক্যাসলের সামনে চলে এসেছে। ধবধবে সাদা রঙের দেয়াল জুড়ে সোনালি রঙের কারুকাজ। বাড়ির চারপাশে সাদা রঙের বাঁশের কঞ্চির মতো কাঠ দিয়ে বাড়ির আয়তন নির্ধারণ করা। তার উপর নানা রঙের বাগানবিলাস দিয়ে ঢেকে আছে বাড়ির দুপাশ আর ছাদের সামনের দিকটা। এক মুহূর্তের জন্য আনান স্তব্ধ হয়ে গেছে। ফাদার জ্যারেড পেছনে ফিরে তাকায়। আনানের চেহারায় অবাকতার রেশ দেখে বললেন, এইটা মাদার ক্রিস্টোফারের বাড়ি। এইখানে উনি আর ওনার মেয়ে থাকেন। আনানের টনক নড়ল ফাদারের কথায়। চলো ভেতরে যাওয়া যাক। আনান মাথা নেড়ে বলল, ওকে। দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজালো ফাদার। দরজার পাশে লাগোয়া কাঠের নেমপ্লেট দেখে আনানের চোখ জোড়া শিথিল হয়। বার কয়েক মনে মনে তুর মহল নামটা আওড়াল। কলিং বেলের শব্দে মাদার ক্রিস্টোফার দোতলা থেকে হন্তদন্ত হয়ে নেমে এলো। দরজা খুলে ফাদার জ্যারেডকে শুধাল, ডাক্তার তার পেয়েছেন? ফাদার জ্যারেড সরে গিয়ে আনানাকে দেখায়। হ্যালো মাদার। আনানকে দেখে মাদার ক্রিস্টোফারের চোখ থেকে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। তিনি টেনে নিঃশ্বাস নিয়ে বলল, প্লিজ সেভ মাই ডটার ডক্টর অ্যানান, প্লিজ সেভ হার। আনান দৃষ্টি স্থির করে তাকায়। মা মাই হয়। তাতে ধর্ম, বর্ণ, গোত্র কিংবা জাতীয়তার ভেদাভেদ থাকে না। সন্তান অসুস্থ হলে বাঙালি মায়েরা যেমন চোখের জল ফেলে সুস্থতা কামনা করে, তেমনি সাদা চামড়ার বিদেশিনীরাও একইভাবে সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে সন্তানের সুস্থতা কামনা করে। হঠাৎ করে আনানের মনে হল, তার মা থাকলেও নিশ্চয়ই এইভাবেই বলত। আনান ভেজা চোখ জোড়ায় বারবার পলক ফেলে নিজেকে সামলে নিল, আগে পেশেন্টকে দেখতে দিন। মাদার ক্রিস্টোফার দরজা থেকে সরে দাঁড়ালেন। আনান ভেতরে প্রবেশ করলেও ফাদার জ্যারেড বাইরে দাঁড়িয়ে রইল। আনান ব্যাপারটা খেয়াল করে ঠিকই, কিন্তু কিছুই বলল না। সবকিছু কেমন যেন ঘোলাটে লাগছে তার কাছে। বাড়িটার ভেতরের সৌন্দর্য আরও বেশি নজরকাড়া। বাড়িটা ডুপ্লেক্স সিস্টেমের, নিচতলায় ডাক্তার নিন ড্রয়িং এরিয়ার সাথে কিচেনটা দৃশ্যমান। আনান চারপাশে একবার চোখ বুলিয়ে মাদারের পেছনে পেছনে যেতে লাগল। সিঁড়ি বেয়ে উপরে উঠে প্রথম রুমটাতে প্রবেশ করে মাদার। আনান ধীর পায়ে এসে দরজায় দাঁড়াল। আনানের কাছে মনে হল আসলেই ফেইরি ক্যাসলের মধ্যে ঢুকেছে সে। যেন ক্যাসেলটা রাজা তার ছোট্ট রাজকুমারীকে উপহার স্বরূপ দিয়েছে। রুমটা অন্তত সেটাই বলে। কিং সাইজের বেডের পাশে দোলনা ঝুলানো, ট্রিপল ডোর কাবার্ড, বড় ড্রেসিং টেবিল যা পুরো রুমের শোভা বর্ধন করছে। তার ঠিক অপোজিটে পড়ার টেবিল। বিছানার অপর প্রান্তে স্বচ্ছ কাচ ভেদ করে খোলা বারান্দা দৃশ্যমান। এই রুমের মধ্যে শখানেক পুতুল আছে। হতে পারে এর চেয়েও বেশি। এই পুরো বাড়িতে একটা জিনিস সবকিছুতেই কমন। তা হচ্ছে রং। সবকিছুতেই সাদা রং, তার মধ্যে হাইলাইট করার জন্য সোলালি রং দেওয়া। হুট করে আনানের মনে হল একজন চার্চের মাদার যে কিনা একজন সন্ন্যাসী।
সে এত কিছু এফোর্ড করছে কিভাবে? সন্ন্যাস জীবনে এত টাকা পেল কোথা থেকে? বাড়িটা ছোট হলেও এর ভেতরে থাকা সবকিছু বেশ দামি। জানালার পর্দা থেকে শুরু করে সবকিছুতেই আভিজাত্যের ছোঁয়া লেগে আছে, যা সাধারণ মানুষ কখনো এফোর্ড করতে পারবে না। এই দিকে এসো। মাদার ক্রিস্টোফারের ডাক্তার আনানের ধন ভাঙ্গে। আনান দ্রুত পায়ে এগিয়ে যায়। মাদার ড্রেসিং টেবিলের সামনে থেকে চেয়ার টেনে বসতে দিল। আনান এতক্ষণ চারপাশ দেখায় এতটাই বোধ হয়েছিল, সে বিছানায় শোয়া তুরকেই দেখতে পায়নি। দেখার কথাও না, এত পুতুলের ভিড়ে তুরকে চেনা অসম্ভব, যেখানে মেয়েটা নিজেই একটা পুতুল। আনান চেয়ারে বসে ভ্রুকুটি করে তুরের দিকে তাকিয়ে আছে। আজকেও মেয়েটার হিজাব বাঁধা। হিজাবের আর থেকে মুখটা দৃশ্যমান। গালের দুপাশের সাথে নাক আর চোখের পাতা টকটকে লাল হয়ে আছে। তুরকে এইভাবে খুব বেশি আদুরে লাগছে। তবে আনান ভাবছে অন্য কথা। ভাবছে এই মেয়েটা কি বাড়িতেও এইভাবে মাথা মুড়িয়ে রাখে। ভেবে কুল পাচ্ছে না, তাই আনান মাদারকে জিজ্ঞেস করেই ফেলল, আচ্ছা, আপনার মেয়ের মাথায় সবসময় হিজাব বাঁধা থাকে? ঘরের মধ্যেও? মাদার আনানের জিজ্ঞেস করার কারণ বুঝতে পেরে বলল, নট রিয়েলি। আসলে সে মুসলিম। আমি যতটুকু জানি মুসলিম ধর্ম মতে সে তার পরিবার আর বর ছাড়া কাউকে চুল দেখাতে পারবে না। তুমি এর মধ্যে কেউ না, তাই আমি হিজাব বেঁধে দিয়েছি। সরি, যদিও আমার ওই বিষয়ে কোনো ধারণা নেই। আনান স্টেথোস্কোপ বের করতে করতে ঈষৎ হাসল। পৃথিবীতে কত রকমের মানুষ বসবাস করছে তার হিসেব নেই। তার মধ্যে একজন মানুষ কিছু সংখ্যক মানুষকে চেনে জানে, যাদের মন মানসিকতা, চিন্তা ভাবনায় প্রায় মিল দেখা যায়। তবে আনানের কাছে মাদার ক্রিস্টোফারকে একটু বেশিই অন্যরকম লাগল। একটা মেয়ে যাকে কিনা তিনি লালন পালন করে বড় করছেন। শুধু লালন পালন নয়, বরং সেই মেয়ের ধর্মীয় সকল রীতিনীতির অবধির খেয়াল রাখছেন। আনানের মতে তিনি আসলেই একজন অসাধারণ মহিলা। আনান দ্বিধা সংকোচ নিয়ে তুরকে অবজার্ভ করছে। তার সাথে জেনে নিল কি হয়েছে। মাদার ক্রিস্টোফার ডিটেলসে কিছু বললেন না, শুধু বলেছে ছোটবেলায় একবার ভয় পেয়েছিল, এরপর থেকে মাঝে মধ্যে এমন প্যানিক অ্যাট্যাক হয়। কাল রাতেও এমন প্যানিক অ্যাট্যাক হয়। এরপর থেকে জ্বর শুরু হয়েছে। মাদার ক্রিস্টোফার তুর সম্পর্কিত কথাগুলো বলার সময় বারবার নিজের হাত কোচলাচ্ছে। আনান সেটা ভালো করে খেয়াল করল। তার সাথে আরেকটা জিনিস আনান লক্ষ্য করেছে, মাদার কথাগুলো বলার সময় একবারও আনানের চোখের দিকে তাকিয়ে বলেনি। মাদার ক্রিস্টোফারের মিথ্যাটা খুব স্বাভাবিকভাবে আনানের চোখে পড়ে। আনান এ নিয়ে কোনো প্রশ্ন করল না, বরং আগের ডাক্তার তারের প্রেসক্রিপশন দেখে নিল। তার সাথে জ্বর কমানোর জন্য ইনজেকশন দিয়ে ঔষধ লিখে দেয়। এর মধ্যে তুর নড়েচড়ে অন্য পাশে হওয়ার সময় বলে উঠল, আম্মা, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। তুরের এহেন কথায় আনান আর মাদার ক্রিস্টোফারের দুইজনেই চমকে উঠল। মাদার আনানের ভয় চমকায় আর আনান তুরের কথায়। আনান নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, আই থিঙ্ক হ্যালুসিনেশন। মাদার জোরপূর্বক হেসে বলল, আই থিঙ্ক সো। আনান দরজার সামনে দাঁড়িয়ে দেখে ফাদার জ্যারের বাড়ির আঙিনায় একটা চেয়ারে বসে আছেন। আনান আসছে দেখে এগিয়ে এলো। আনান মাদার থেকে বিদায় নেয়ার সময় বলল, আপনি চাইলে সত্যিটা আমাকে নির্ভয়ে বলতে পারেন মাদার। মেবি আমি আপনাদের জন্য একজন বিশ্বাসযোগ্য মানুষ হতে পারি। মাদার চোরা চোখে ফাদার জ্যারেডের দিকে তাকালো। ফাদার জ্যারেড ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, একটু সময় প্রয়োজন। আনান মাথা নেড়ে বলল, ওকে, আম ওয়েটিং।
আনান চলে যেতেই মাদার ক্রিস্টোফার জ্যারেডকে উদ্দেশ্য করে বলল, এমন অনেক প্রশ্ন আছে যা সে চাইলে করতে পারত, বাট সে সবকিছু এড়িয়ে গেছে। আই থিংক সে ট্রাস্টেবল পারসন। ফাদার জ্যারেড আনানের যাওয়ার দিকে তাকিয়ে বলল, আমারও তাই মনে হয়। আমি চাই সে সবটা অন্যভাবে বের না করে সরাসরি আমাদের থেকে জানুক। এতে করে পাঁচকান হবে না। মাদার ক্লান্ত শ্বাস ফেলে। জানি না সামনে কি হবে। ভয় হচ্ছে যদি তুরের ক্ষতি হয়। ফাদার জ্যারেড নির্ভয় দিয়ে আনানের কাছে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াল। খ্রিস্টান পাড়া থেকে এসেছে আজ 3 দিন হল। এর মধ্যে আনানের আর যাওয়া হয়নি ওই পাড়ায়। খবর নেওয়া হয়নি তার ঘুমন্ত পেশেন্টের কন্ডিশন এখন কেমন। 3 দিনে আনান ধৈর্যস্থির হয়ে বসার সময় অবধি পায়নি। নির্বাচনের কাজে ছুটোছুটি করতে করতেই রাত দিন পার করছে সে। শেষ রাতে যখন ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয় তখন মনে পড়ে তুরের কথা। কিন্তু তখন আর খবর নেওয়ার সময় থাকে না। ভোর হতে না হতে বাড়িতে স্টিভ এসে হাজির হয়েছে। বাড়িতে বাইরের কেউ আসা সোফিয়ার একদম পছন্দ না। তাই তো স্টিভের উপস্থিতি তার পছন্দ হল না। স্টিভকে দেখে বিরস মুখে কাউচে বসে পড়ল সোফিয়া। স্টিভ জানে ইনি স্যারের মা। তাই সোফিয়াকে দেখে মুচকি হেসে জিজ্ঞেস করল, কেমন আছেন ম্যাম? সোফিয়া খবরের কাগজ হাতে নিয়ে এমন ভাব করল যেন স্টিভ নামের কোনো ব্যক্তি তার সামনে তো দূরের কথা পৃথিবীতেই নেই। উপর থেকে আনান সবটাই লক্ষ্য করল। সোফিয়ার এমন ব্যবহারে মুহূর্তে মেজাজ বিগড়ে গেল। আনান জোরপূর্বক মুচকি হেসে বলল, স্টিভ, ওনার সাথে এত পোলাইটলি কথা বলার কিছু নেই। না উনি আমার কেউ হন, না আমি তার কেউ। সে এত ইম্পর্ট্যান্ট ব্যক্তি না, তাই প্লিজ বেশি ইম্পর্টেন্স দিতে যেও না। তিনি নিতে পারবে না। স্টিভ অবাক হয়ে আনানের কথাগুলো শুনছে। বুঝতে পারছে না এইখানে কি চলছে। আনান হয়তো স্টিভের ভেতরে কি চলছে তা আন্দাজ করে নিয়েছে। তাই স্টিভকে উপরে আসতে বলে সে রুমে চলে গেল। এই দিকে সোফিয়া রাগে গজগজ করতে লাগল। এত বড় অপমান! তাও এই 2 টাকার কর্মচারীর সামনে। ওয়েট এন্ড সি আনান। তোমাকে যদি আমি ভেঙ্গে গুড়িয়ে না দেই তবে আমার নামও সোফিয়া হায়াত না। মাজেদা খালা কিচেনে দাঁড়িয়ে সবটাই দেখছে এতক্ষণ। সোফিয়ার রাগের আগুনের উপর আনান সবে ঘি ঢেলে গেল তা ঢের বুঝতে পেরেছেন। না জানি এই মহিলা এখন কি খিচুড়ি পাকাচ্ছে। মাজেদা খালা এতে বেশ চিন্তিত। স্যার তুর রেহেমানিকে কোথাও থেকে অ্যাডপ্ট করা হয়নি, বরং মাদার ক্রিস্টোফার হসপিটাল থেকে নিয়ে এসেছে। স্টিভের কথায় আনান ভ্রুকুটি করে বলল, অ্যাডপ্ট না করে হসপিটাল থেকে নিয়ে এসেছে। হসপিটাল কর্তৃপক্ষ কোনো স্টেপ নেয়নি? আর তার মা বাবা, তারাও চুপ ছিল? না স্যার, তেমন কিছু হয়নি। সোর্স ইনফরমেশন মোতাবেক মাদার ক্রিস্টোফারের সেই দিন ফ্লাইট ছিল, তবে তিনি তা অ্যাটেন্ড করেননি। এয়ারপোর্ট পৌঁছানোর আগে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। মেজর অ্যাক্সিডেন্ট ছিল না, যার দরুন ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি। আবার একেবারেই যে হয়নি তাও না। মাদার ক্রিস্টোফারের কপাল অনেকটাই কেটে যায়। ওনার ড্রাইভার ওনাকে পাশের একটা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তুর রেহেমানিকে পান তিনি। নার্সের কথা অনুযায়ী তুর রেহেমানি তার মায়ের আনওয়ান্টেড চাইল্ড। অন্যভাবে বলতে খারাপ দেখালেও এইটা সত্যি যে অবৈধ হওয়াতে তার মা তাকে রেখে যান, তাও হসপিটালের বিল পরিশোধ না করেই পালায়। তখন একজন নার্স মাদার ক্রিস্টোফারকে সবটা বলেন।
পরে উনি ডাক্তার তারের সাথে কথা বলে হসপিটাল বিল পরিশোধ বাবদ তুর রেহমানিকে নিয়ে আসেন। বুঝলাম। আর কোনো তথ্য? জি স্যার। স্যার, সবচেয়ে অবাক করা বিষয় হল তুর রেহমানি বিগত 8 বছর ধরে হ্যাভেন এরিয়া থেকে বের হয়নি। হোয়াট? 8 বছর বের হয়নি মানে? জি স্যার, 8 বছর ধরে ওই এরিয়ার গেট ক্রস করেনি। এই বিষয়ে খুঁটিয়ে দেখেছি। এই ব্যাপারে কেউ কিছু জানে না। বুঝলাম। আর কোনো তথ্য? মাদার ক্রিস্টোফারের ইনকাম সোর্স? স্যার, ওনার ইনকাম সোর্সের প্রয়োজন না হবে না হয়। যে টাকা ওনার ব্যাংক অ্যাকাউন্টে আসে তাতে ইনকামের দরকার কখনোই হবে না। ওনার মা ওনার জন্য প্রতি মাসে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট পাঠায়। টিআর ফাউন্ডেশন সম্পর্কে কোনো তথ্য? জি স্যার, টিআর ফাউন্ডেশন মূলত তুর রেহমানি ফাউন্ডেশন। মাদার ক্রিস্টোফার ওই ফাউন্ডেশনের ওনার। তার ফাউন্ডেশনের অর্থ দিয়ে সুখনির চলত। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেটিও 8 বছর আগে থেকে শুরু হয়। আনান কপালে আঙ্গুল ঘষতে ঘষতে বলল, সব রহস্য তুর রেহমানিকে ঘিরে। স্টিভ আনানের সামনে তুরের ছোটবেলা থেকে এই অবধির কিছু ছবি রেখে বলল, জি স্যার। রহস্যের শুরুটা বছর 8 থেকে শুরু হয়। আনান ছবিগুলো হাতে নিয়ে উঠে দাঁড়াল। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে বলল, খেয়াল রাখো কি এমন আছে হ্যাভেন এরিয়ার গেইটের সামনে, যার কারণে 8 বছর ধরে তাকে বন্দি থাকতে হচ্ছে। স্টিভ মাথা নেড়ে বলল, জি স্যার। মেক শিওর কেউ যেন না জানে। বিষয়টা সিক্রেট রেখো। স্টিভ মাথা নেড়ে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় সোফিয়ার সাথে আবার স্টিভের দেখা হয়। তবে এইবার স্টিভ আর পাত্তা দিল না। দেখেও না দেখার ভান ধরে বেরিয়ে পড়ল। স্টিভের ব্যাপারটা সোফিয়ার চোখে পড়ে। সোফিয়া রেগে হিসহিস করতে করতে নিজের রুমে চলে গেল। নিশ্চয়ই ওই ছেলে তার চেলাপেলাকে কিছু বলেছে। আনান একটা একটা করে তুরের ছবিগুলো দেখছে। ছোটবেলার ছবিগুলো মাদার ক্রিস্টোফারের সাথে হলেও এখনকার ছবিগুলো লুকিয়ে চুরিয়ে তোলা তা বেশ বোঝা যাচ্ছে। সবগুলো ছবি ক্যান্ডিড। কিছু ছবিতে তুর হাসছে, কিছু ছবিতে হিজাব ঠিক করছে, তো কিছু ছবিতে গিটার হাতে নিয়ে চোখ বুজে আছে। সব ছবিতে তুর হিজাব বাঁধা অবস্থায় আছে। এমনকি ছোটবেলার ছবিগুলোতেও বাদ যায়নি। আনান তুরের ছবির উপরে হাত ছুঁয়ে বিড়বিড় করে বলে উঠল, আদুরে। নিজের বলা কথায় নিজে বিরক্ত হল আনান। আজকাল একটু বেশিই অন্য মনস্ক হচ্ছে। না চাইতেও মেয়েটার কথা ভাবতে হচ্ছে তাকে। বেড সাইডের ড্রয়ারে ছবিগুলো রেখে বসে পড়ল আনান। থুতনিতে হাত ঠেকিয়ে কপাল কুঁচকাল। কি এমন হয়েছিল 8 বছর আগে? কি হতে পারে যার দরুন মেয়েটা 8 বছর অবধি গেইটের বাইরে যেতে পারেনি? প্রথম মেয়েটার প্রতি রাগ হলেও এখন সেই রাগটা আনানের নেই। বিন্দু পরিমাণও নেই। যা আছে তা হচ্ছে কৌতূহল। তার সাথে হয়তো যোগ হয়েছে তিল পরিমাণ অনুভূতি, যা আনানের ধারণার বাইরে। আনান শুধু জানে মেয়েটার মধ্যে কিছু একটা আছে। কি আছে তাও জানে না। 3 দিন রেস্টে থাকার পর জ্বরটা সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে তুর। এখন সে পুরো হ্যাভেন এরিয়া চষে বেড়াচ্ছে। পুরো এরিয়াতে ছুটোছুটি করছে। তার সাথে যোগ দিয়েছেন ক্যাথি, স্টেলা আর সুখনীরের বাচ্চারা। 3 দিন তুরকে অসুস্থ দেখে সবাই উদাস হয়েছিল। তুর সুস্থ হওয়ার খুশিতে সবাই একসাথে জোট বেঁধে সুন্দর সময় কাটাচ্ছে। মাদার ক্রিস্টোফার অনেক বলেও তুরকে ঘরে আটকে রাখতে পারেনি।
তুর সুতো ছিঁড়ে ঠিকই বেরিয়েছে। তুর জানে তার জীবনের সামনে আরও কঠিন কিছু অধ্যায় আসতে চলছে। জীবনটা তার জন্য কখনো স্বাভাবিক ছিল না, না হবে কখনো। তুর এখন থেকে প্রত্যেকটা মুহূর্তকে পুরো দমে উপভোগ করতে চায়। তাই আম্মার সব বাধা অতিক্রম করে বেরিয়ে পড়েছে। তুরের চঞ্চল পায়ে ঘুরে বেড়ানো একজন গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তুরের পায়ে পা মিলিয়ে তার হৃৎপিণ্ড তেজি ঘোড়ার মতো ছুটে চলেছে। অনুভূতিগুলোকে লাগাম দিতে চেয়েও যেন পেরে উঠছে না। নিজের মন মস্তিষ্কের সাথে বাকবিতণ্ডাক্তার করে তপ্ত নিঃশ্বাস ফেলে অন্যদিকে ফিরে তাকালো নুসাইব। ইদানিং হাসপাতাল এরিয়া তার জন্য তিক্ত হয়ে উঠেছে। যেই দিকে চায় সেই দিকে তুরের ছবি ভেসে উঠছে। পেশেন্ট দেখতে গিয়ে তুর ভেবে হা করে তাকিয়ে থাকায় বিব্রতকর পরিস্থিতি পড়তে হয়েছে অসংখ্যবার। তুর তার মন মস্তিষ্ক দখল করে নিয়েছে। তাই তুরকে দেখার জন্য প্রতিদিন নানান বাহানায় চলে আসে খ্রিস্টান পাড়ায়। নুসাইবের ব্যাপারটা ছোট্ট আদেল ঠিকই ধরে ফেলেছিল। ব্যক্তিগতভাবে আদেলের তুরকে তার মামার বউ হিসাবে খুব পছন্দ হয়েছে। তাই সকাল সকাল মায়ের কাছে বায়না ধরে, মামাকে ছাড়া সে কিছুতেই স্কুলে যাবে না। অগত্যা নিহারিকা আদেলের বায়নার কাছে হার মেনে নুসাইবের সাথে তাকে স্কুলে পাঠানো ব্যবস্থা করে। এতে নুসাইবের সুবিধা হয়। কোনো প্রকার বাধা ধরা ছাড়া সে তার প্রেয়সীকে চোখের দেখা দেখতে চলে আসে রোজ। আজও তার ব্যতিক্রম হয়নি। তুরের ছুটে চলা দেখছে নুসাইব। মনে হচ্ছে এই তো সেই মেয়ে, যাকে ছাড়া তার জগৎ সংসার অচল, যাকে তার থেমে থাকা জীবন সচল করার জন্য বড্ড বেশি প্রয়োজন। এসি চলা অবস্থায় এনামুল হক দরদর করে ঘামছে। বাঁ হাতে কপালের ঘাম মুছে নিয়ে শুকনো ঢোক গিলল। কাপা হাতে গ্লাস উঠিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরো পানি শেষ করে। সামনে বসা ব্যক্তি চাইলে এক্ষুনি তাকে মেরে গুম করে দিতে পারে। এতে এনামুল হকের বিন্দু পরিমাণ সন্দেহ নেই। সামনে বসা ব্যক্তি এনামুল হকের ঘামার্ত মুখ দেখে ভারী গলায় বলল, এত বছরেও একটা মেয়ে সামলাতে পারোনি? কি করেছ তুমি? বাই এনি চান্স তোমার জন্য যদি আমার চেয়ার নড়বড়ে হয়, তখন তোমাকে আমি জ্যান্ত পুঁতে ফেলব। তোমার মতো আমার বছরের পর বছর সময় লাগবে না ডাক্তার। তার একটা ইশারায় সব শেষ। বাকিটা তুমি ভালো জানো। এনামুল হক কম্পায়িত গলায় বলল, স্যার জায়গাটা আসল সমস্যা নয়তো মেয়েটাকে আরও আগে গুম করে দেওয়া যেত। থামো। তোমার এমন বড় বড় কথা 8 বছরে কম শুনিনি। নতুন কিছু বলো। সরি স্যার, আমি কথা দিচ্ছি নির্বাচনের আগে মেয়েটাকে তার আসল ঠিকানায় পৌঁছে দিব। এনামুল হকের কথায় তেমন ভরসা কোনো পেল না দেখে বোঝা যাচ্ছে। এনামুল হক হাত জোর করে বলল, স্যার সত্যি বলছি। এইবার শেষ স্যার। এইবার শেষ। কাজ না হলে তোমাকেও রেখে লাভ নেই। এনামুল হক ভালো করেই জানে এই কথার অর্থ কি। তাই মাথা নিচু করে বসে আছে তিনি। কিভাবে কি করবে ঠিক ভেবে পাচ্ছে না। হাত গুটিয়ে বসে থাকাটাও বোকামি বই কিছুই না। অন্যদিকে তুর কপাল কুঁচকে নুসাইবের দিকে তাকিয়ে আছে। তুর খেয়াল করেছে লোকটা সেই কখন থেকে স্টেলার দিকে তাকিয়ে আছে। একবার নয়, দুবার নয়, বরং 5 বার দেখেছে তুর। লোকটা স্টেলাকে পছন্দ করে না তো। তুর আর চোখে স্টেলার দিকে তাকিয়ে মুচকি হাসল। ক্যাথি তুরের মুখায়বব দেখে আন্দাজ করে নিয়েছে এই মেয়ে ভেতরে ভেতরে কিছু একটা পাকাচ্ছে। ক্যাথি তুরের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলল, কি পাকাচ্ছিস? তুর স্টেলাকে ইশারায় দেখিয়ে বলল, স্টেলার বাচ্চার বাপের খিচুড়ি। তুরের জবাবে ক্যাথি বিরক্ত হল। এই মেয়ে কখনো কি সোজা কথা সোজা ভাষায় বলতে পারে না?
সব সময় উদ্ভট কথা বলে মাথা খারাপ করবে। আপনি স্টেলাকে পছন্দ করেন তাই না? আচমকা তুর এসে এমন প্রশ্ন করবে তা নুসাইবের ধারণার বাইরে ছিল। তুরের প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল নুসাইব। কিছু বলবে তার আগে তুই নিজের দুগালে হাত রেখে চোখ ছোট ছোট করে বলল, ও কি কিউট। লজ্জায় কথা অবধি বলতে পারছে না। আমি জানি আপনি পছন্দ করেন। গুনে গুনে 5 বার স্টেলার দিকে তাকিয়েছিলেন। তাও আর চোখে। বুঝি বুঝি সব বুঝি। লজ্জা পাওয়ার কিছু নেই। আমি হেল্প করব। ক্যাথি দেয়ালে মাথা ঠুকে মরে যাচ্ছে। মেয়েটা আবার গন্ডগোল পাকাচ্ছে। ভাবতে ভাবতে ক্যাথির গা দিয়ে ঘাম ছুটে যাচ্ছে। এইদিকে স্টেলা ভ্রু কুঁচকে ক্যাথির দিকে তাকিয়ে আছে। মেয়েটা সেই কখন থেকে দেয়ালে মাথা ঠুকছে। স্টেলা কোমরে হাত রেখে বিরক্ত হয়ে বলল, একটু জোরে বাড়ি দে। তাহলে ফাটবে। এত আস্তে দিল তো কাজ হবে না। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। ক্যাথি রাগী চোখে স্টেলার দিকে তাকায়। জিসেস যখন আক্কেল বিতরণ করছিল তখন কই ছিলি? গাধা, বেআক্কেল সব দেখেছি, তোর আর তোর মতো গুলোই শুধু দেখার বাকি ছিল। অবশ্য জিসেস সেই সুযোগটাও করে দিয়েছে। তাও তোদের মতো মানুষের বান্ধবী বানিয়ে। স্টেলার ক্যাথির কথায় নাক মুখ কুচকে তুরের দিকে হাঁটা ধরল। এই জ্ঞানের ভাণ্ডার তার অপছন্দের তালিকায় শীর্ষে আছে। নুসাইব তুরের কথার উত্তরে বলার মতো না কোনো কথা পাচ্ছে আর না সুযোগ হচ্ছে। তুর বলেই চলছে, থামছেই না। নুসাইব হাত দিয়ে থামিয়ে বলল, ওয়েট, তুমি যা ভাবছ আসলে তা নয়। তুর ভ্রুকুটি করে বলল, তো আমি ভুল দেখেছি? নুসাইব মাথা নাড়ায়। তুর ভুল দেখেনি। তুর মুচকি হেসে বলল, তার মানে পছন্দ করেন। আরে চিল। আমি পটাতে সাহায্য করব। ডোন্ট ওয়ারি। আমার বান্ধবী রূপে, গুণে, পড়ালেখায় 100-তে 100। শুধু কোরো ঘাড়ে চাপাতে পারছি না এই যা। আপনার সাথে ভালো মানাবে। তুর অনবরত বলে চলেছে। তুরের সেই কথা আধেও নুসাইব শুনছে কিনা সেটা তুর জানে না। নুসাইব তুরকে এই প্রথম এত কাছ থেকে দেখছে। মেয়েটা কেমন চপলা কণ্ঠে কথা বলে। সামনের জনকে কথা বলার সুযোগ দেওয়া নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে তার কথাটাই আগে বলে শেষ করবে। নুসাইব মুচকি হাসল। প্রেয়সী শুধু চঞ্চল নয়, বাচ্চাও বটে। কেমন হাত নেড়ে কথা বলছে। কখনো চোখ ছোট করছে, তো কখনো ভাবুক হচ্ছে, আবার কখনো চোখ বড় বড় করে কথা বলছে। এ যেন নুসাইবের ব্যস্ত শহরে এক রত্তি সুখ হানা দিয়েছে। বুঝেছেন কি বলেছি? তুরের কথায় ভাবনার জগৎ থেকে হুমড়ি খেয়ে পড়ল নুসাইব। এতক্ষণ তুর কি বলেছে তা বিন্দু পরিমাণ নুসাইবের কর্ণকুহরে পৌঁছায়নি। তাই তড়িগড়ি করে বলল, হ্যাঁ বুঝেছি। তুর বাম গালে দুহাত ঠেকিয়ে খুশি হয়ে বলল, তাহলে কথা পাকা। তুর উত্তরের আশায় ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে নুসাইবের দিকে। নুসাইব তুরের দিকে তাকিয়ে মুচকি হাসে। তুরকে তার কাছে বড্ড আদুরে ঠেকেছে। এর মধ্যে স্টেলা তুরের কাঁধ চেপে ধরে। এতক্ষণ কিসের কথা তা জিজ্ঞেস করতে উদ্যত হয়ে শুধাল, কি হচ্ছে এইখানে? এইটা কে? কি এত বক বক করছিস? তোকে না বলেছে বাইরের কারো সাথে কথা না বলতে? স্টেলার উপস্থিতি আর প্রশ্নে চমকাল তুর। নুসাইব চেনে মেয়েটাকে। তুরের সাথে সব সময় তাকে দেখা যায়। নিশ্চয়ই তুরের বান্ধবী হবে। তুর কোনো রকম কথা ঘুরিয়ে নিতে বলল, আরে এত আমার ফ্রেন্ড। জরুরি কথা বলছিলাম।
সত্যি? বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞেস কর। স্টেলা ভ্রু কুঁচকে নুসাইবের পা থেকে মাথা অবধি 2-3 বার ঘুরে ঘুরে দেখল। স্টেলার এমন তাকানোতে নুসাইবও অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ তুর আমার ফ্রেন্ড। স্টেলা গলা খাকিয়ে তুরকে উদ্দেশ্য করে বলে, কোনো এঙ্গেল থেকে তোর বন্ধু লাগছে? কমপক্ষে তোর 8-9 বছরের বড় হবে। ধরতে গেলে তুই তার হাঁটুর বয়সী। না না, পেটের বয়সী, হাঁটু হলে বেশি ছোট হয়ে যাবে। তাহলে বন্ধু কেমনে হাও? নুসাইবু স্টেলার এমন ইন্টারোগেশনে ভয় পেয়ে গেছে। মেয়েটা অদ্ভুত কথা তো বলেই, সাথে সন্দেহ করতে আটঘাট বেঁধে নেমেছে। তুর বিরক্তে চোখ বুজে নিল। আরে জামাইয়ের বয়সী বন্ধু আর কি, বুইরা বেটা না। ভালো করে দেখ বুড়া না। স্টেলা নুসাইবের মুখের দিকে চায়। কিউট আছে। নুসাইবের কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কার পাল্লায় পড়েছে হাড়ে হাড়ে টের পাচ্ছে। তুর স্টেলাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। অতঃপর নুসাইবকে ফিসফিস করে বলল, এখন বলে দিল রিজেক্ট করে দিবে। পরে বলতে হবে, ও যখন আপনাকে দেখে ইমপ্রেস হবে তখন। ঠিক আছে? তুরের এমন ফিসফিসিয়ে বলা কথায় নুসাইবও মাথা নেড়ে হাসল। তুর নিজের বিষয়ে না হোক স্টেলার বিষয় নিয়ে তো কথা বলছে। এতেই চলবে, পরেরটা না হয় পরে দেখে নিবে। তুর চলে গেলে নুসাইবও শব্দ করে হেসে ওঠে। নাম ব্রোয়াম কিছুই জানল না। অথচ বান্ধবীর প্রেমিক বানাতে উঠে পড়ে লেগেছে। লেগেছে। নাম জানলে হয়তো এমন কিছুই বলতো না। নুসাইবু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যতদিন না তুরের সাথে বন্ধুত্ব পাকা হবে ততদিন সে তুরকে জানতে দিবে না। তার নাম নিভিয়ান হক নুসাইব। ধর্মে সে মুসলিম এবং পছন্দ তুর্কেই করে, স্টালেকে নয়। স্টেজে দাঁড়িয়ে প্রায় 1000 খানেক মানুষের সামনে বক্তৃতা দিচ্ছে আনান। সাধারণ মানুষের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করছে। তার সাথে বদ্ধপরিকর হয়ে তাদের সুবিধা প্রদানে নিজেকে নিয়োজিত করবে বলে ওয়াদাবদ্ধ হচ্ছে। ইতিমধ্যে উপস্থিত জনতার মন জয় করে নিয়েছে আনান। তার সুস্পষ্ট কথা এবং কথা বলার ধরন বাকিদের থেকে আলাদা দেখে সবাই তার সুনামে পঞ্চমুখ। অন্যদিকে পুরো উদ্যমে চলছে মেডিকেল ক্যাম্প। সব মিলিয়ে জনগণ আনানের সাপোর্টে আসছে ধীরে ধীরে। সম্মেলন শেষে পার্টি অফিস গেল। কখন যে দিন গড়িয়ে রাত হল টেরই পায়নি। মাহবুব হাসান হাসপাতাল থেকে ক্লান্ত হয়ে ফিরলেন। বাড়ি ফিরতে না ফিরতে সোফিয়া শুরু করে দিল আনানের নামে বিচার দেওয়া। মাহবুব হাসান অনেকক্ষণ ধরে সোফিয়ার কথা শুনছেন এবং সহ্য করে যাচ্ছেন। শেষে না পেরে ধমকে বলে উঠল, চুপ করবে তুমি? সেই কখন থেকে বলেই চলেছ। আসার পর থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছ। একবার জিজ্ঞেস করেছ আমার কি চাই? ক্লান্ত আমি অন্তত 1 গ্লাস পানি তো এগিয়ে দিতে পারতে। তা না করে বাড়ি আসতে না আসতেই মা মরা ছেলেটার পেছনে লেগে পড়েছ। কি করেছে কি আমার ছেলে? সোফিয়া হিসহিসিয়ে বলল, আমি তার কে? তুমি এইভাবে কথা বলছো তাহলে আমি তোমার ছেলের কি হই? বলো কি হই? মাহবুব হাসান সরু চোখে তাকিয়ে বলল, ব্যাস তার বাবার সেকেন্ড ওয়াইফ। নাথিং এলস। তুমি যদি ভেবে থাকো তুমি আনানের মা, তাহলে সেটা ভুল। তুমি কখনো মা দাবি করতে পারবে না। মায়েরা এমন হয় না। মায়েরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। তুমি তো স্বার্থ ছাড়া এক পাও নড়ো না।
মায়ের অধিকার দেখিয়ে কখনো বুকে টেনে নিয়েছিলে? কখনো ছেলেকে খাইয়ে দিয়েছিলে? কখনো ঘুম পাড়িয়েছিলে? আসছে মা হতে। আরে তোমার তো সাজসজ্জা, শপিং, পার্লার, পার্টি থেকে ফুরসত মিললে তো ছেলের খেয়াল রাখবে। নিজেকে শোপিস বানাতেই তোমার জীবন গেল। না হতে পারলে ভালো স্ত্রী, না হতে পারলে মা। সোফিয়া ছলছল চোখে তাকিয়ে চিৎকার করে বলল, তাহলে আমায় বিয়ে করেছিলে কেন? বলো কেন বিয়ে করেছিলে? বলো। গলার আওয়াজ ছোট করো সোফিয়া। তোমাকে আমি বিয়ে করতে চাইনি। বরং তুমি আমার ছেলের খেয়াল রাখবে বলে আমাকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছিলে। বরাবরই সুযোগ সন্ধানী মেয়ে তুমি। শাহানা মারা যাওয়া, ছোট আনানের মায়ের অভাব সব মিলিয়ে তুমি সুযোগ লুফে নিয়েছিলে। ছেলের মুখের দিকে তাকিয়ে বিয়ে করেছি। ক্ষতি ছাড়া উপকার হয়নি। পরের বার এইসব কথা জিজ্ঞেস করবে না। উত্তর তিক্ত হবে, তোমার ভালো লাগবে না। সোফিয়া রাগে হন হন করে রুম ছেড়ে বেরিয়ে পড়ল। বুক ফেটে কান্না আসছে। যাকে ভালোবাসল তার কাছে কষ্ট বই কিছুই পেল না। এই লোকটাকে পাওয়ার জন্য কত কি করল সে। বিনিময়ে পেয়েছে শুধু অবহেলা। রাত 2:45। সাদা পাঞ্জাবিতে রক্তের ছিটা পড়ে পুরো পাঞ্জাবি নষ্ট হয়ে গেছে। আনান হাত ঝেড়ে গাড়ির দরজা খুলে বসে পড়ল। শাহেদ পানির বোতল এগিয়ে দিয়ে বলল, স্যার হাতটা ধুয়ে নিন। এরপর না হয় চেঞ্জ করে নিবেন। আনান হাত ধুতে ধুতে নিরেট স্বরে বলল, সাদা পাঞ্জাবিটা আমার জন্য না। যেদিন পাঞ্জাবি পরি সেই দিন পাঞ্জাবিটা লাল হবেই হবে। সাদা আর সাদা থাকে না। আর পরা যাবে না। পাঞ্জাবি এভয়েড করতে হবে। না স্যার, তেমনটা নয়। যেদিন আমরা সুখনির মেডিকেল চেকআপের জন্য গেছি সেই দিন এমন কিছুই হয়নি। সাদা সাদাই ছিল। শাহেদের কথায় স্থির হয় আনান। সেই দিনের কথা মনে হতেই তুরের চেহারাটা ভেসে উঠল চোখের সামনে। আদুরে চঞ্চল চেহারার আদলটা বড্ড বেশি নির্জীব ছিল। আচ্ছা, সে কি ভালো আছে? আগের মতোই চঞ্চলা? নাকি শান্ত হয়ে গেছে? ঘুটঘুটে অন্ধকার ভেদ করে সিক্রেট ভিলা পেরুল গাড়ি। আনান চোখ বুজে নিল। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। বুকের ভেতরটা কেমন অস্থিরতার ছেয়ে গেছে। এক পলক সেই মেয়েটাকে দেখার তীব্র ইচ্ছা বুকের ভেতরে তোলপাড় শুরু করে দিয়েছে। আনান অস্থির হয়ে উঠে বসল। মেয়েটাকে দেখার কি আছে? কে হয় মেয়েটা? মস্তিষ্কের করা প্রশ্নের উত্তর মিলল না। বরং ইচ্ছের তীব্রতা বেড়েই চলেছে। সকাল 7টা, বাগানে পেতে রাখা চেয়ারে বসে খবরের কাগজ হাতে নিয়ে চিন্তিত হলেন মাহবুব হাসান। একইভাবে আজকেও আরেকটা খুন। কে করে এই খুন? বুকের বাঁ পাশে হৃৎপিণ্ডের জায়গায় বোধহয় পাথর দেওয়া। তা না হলে এত ভয়ঙ্করভাবে কেউ আঘাত করে? খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় করে লেখা, ডিআইজির ছেলের মরা দেহ উদ্ধার। মাহবুব হাসান সেই কলাম পড়ে চিন্তাগ্রস্ত। পরের পাতায় বিস্তারিত পড়ে খবরের কাগজ রেখে দিল। বাকিটা পড়া যাবে না। গাড়ির চাবি নিয়ে ব্যস্ত পায়ে বেরিয়ে এলো আনান। কোনো দিকে তাকানোর সময় নেই। মনে হচ্ছে এখন না গেলে কোনো অনর্থ হয়ে যাবে। মাহবুব হাসান ছেলেকে ডাক্তারতে নিয়ে চুপ হয়ে গেলেন। এত ব্যতিব্যস্ত হয়ে কোথায় যাচ্ছে ছেলেটা? আনান ততক্ষণে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। মাহবুব হাসান দেরি না করে শাহেদকে কল দিল। শাহেদ বড় স্যারের কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে সালাম দেয়। মাহবুব হাসান সালামের উত্তর দিয়ে বলল, শাহেদ, তোমার স্যারের আর কি এমন কাজ পড়েছে আজ?
তোমার স্যার বডিগার্ড না নিয়ে তড়িগড়ি করে বেরিয়ে গেছে। ড্রেস চেঞ্জ করার সময় অবধি পায়নি। গেঞ্জি আর ট্রাউজার পরে বেরিয়ে পড়েছে। শাহেদ চিন্তিত গলায় বলল, স্যারের এখন কোনো কাজ নেই। তবে 11টা একটা মিটিং ছিল। এখন কেন বের হয়েছে সেটা তো বলতে পারবো না। আপনি চিন্তা করবেন না, আমি লোকেশন ট্র্যাক করে আপনাকে জানাচ্ছি। মাহবুব হাসান কল কেটে দিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়লেন। ছেলেটা দিন দিন লাগাম ছাড়া হচ্ছে। বিয়ে করিয়ে দিতে হবে যাতে বউ লাগাম টেনে ধরে রাখে। চোখ জোড়া লাল হয়ে আছে। পুরো রাতে এক ফোঁটা ঘুম হয়নি আনানের। চোখ বুঝলেই তুরের চেহারা ভেসে ওঠে। ঝগড়া করা, গান গাওয়া, বাচ্চাদের সাথে বাচ্চামিতে মেতে ওঠা আর অসুখে নির্জীব হয়ে থাকা। প্রতিটা মুহূর্ত কাচের মতো স্বচ্ছ হয়ে চোখে ভাসে উঠছে। তুর নামক মেয়েটা বাজে ভাবে মন মস্তিষ্ক দখল করে নিয়েছে। একবার না দেখলে মনে হয় মাথা ফেটে যাবে। আনান গাড়ির স্পিড বাড়িয়ে দিল। কি হচ্ছে আধেও বুঝতে পারছে না। কেন এমন হচ্ছে তাও জানে না। তবে যা হচ্ছে তাতে প্রশ্রয় দিতে ইচ্ছে করছে খুব। বারন্ত অনুভূতিগুলোতে সায় দিতে ইচ্ছে করছে। তাই তো সাত সকালে পাড়ি জমায় তাকে এক পলক দেখার আশায়। অন্যদিকে শাহেদ ব্যস্ত হয়ে বেস্ট 15-এর টিম মেম্বার নাবিদকে কল লাগায়। নাবিদ সবে চোখজোড়া বন্ধ করেছে। পুরো রাত ঘুমোতে পারেনি। আনান থেকে ছুটি নিয়েছে আজকের দিনের জন্য। কিন্তু শান্তি কি আর আছে? শাহেদের কল দেখে হুমড়ি খেয়ে উঠল। কল রিসিভ করতে না করতেই শাহেদ বলে উঠল, সরি নাবিদ, জানি ঘুমোচ্ছিস। আপাতত ঘুম সাইডে রেখে কাজে লেগে পড়তে হবে। স্যার সকাল সকাল বডিগার্ড ছাড়া বেরিয়ে গেছে। মোবাইল নেয়নি তাই লোকেশন ট্র্যাক করতে পারিনি। কোথায় গেছে কেউ জানে না। শাহেদের কথার ধরন শোনা মাত্র নাবিদ দৌড়ে তার স্টাডি রুমের দিকে ছুটে গেল। আমার যতটুকু মনে আছে স্যারের গাড়ির। শাহেদকে বলতে না দিয়ে নাবিদ বলে উঠল, স্যারের গাড়ির ডিক্কিতে আমি একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়েছি। আমার খেয়াল আছে। তুই ওয়েট কর, আমি লোকেশন সেন্ড করছি। নাবিদ আনানের লোকেশন ট্র্যাক করে হেসে উঠে বলল, পেয়ে গেছি। শাহেদ স্যারের গাড়ি খ্রিস্টান পাড়ার দিকে যাচ্ছে। যে স্পিডে যাচ্ছে কিছু না কিছু তো হয়েছে। তা না হলে স্যারের গাড়ির স্পিড এত হাই হয় না। সাহেব তুই গাড়ি নিয়ে বেরিয়ে পড়। আমি এক্ষুনি সবার ফোনে ট্রাক লোকেশন শেয়ার করছি। ওকে। রাখছি। নাবিদ কয়েক সেকেন্ড কপালে আঙ্গুল ঘষতে ঘষতে আবার লেগে পড়ল কাজে। কি এমন আছে ওই খ্রিস্টান পাড়ায়, যার জন্য স্যার এত তড়িগড়ি করে ছুটে চলছে? নাবিদ ডাক্তার বামে ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বসল। উদ্দেশ্য সবগুলো সিসিটিভি ক্যামেরা হ্যাক করা। গেইট থেকে কয়েক ফুটের দূরত্বে গাড়ি থামিয়ে স্থির হয়ে বসে আছে আনান। দৃষ্টি জোড়া গেইটের দিকে নিবন্ধ। ঘড়ির কাঁটা টিক টিক করে জানান দিল 8টা বেজে গেছে। আধ ঘন্টার রাস্তা 15 মিনিটে পার করেছে। 15 মিনিট বাঁচিয়ে লাভ হয়নি। সেই 1 ঘন্টা ধরে গেইটের সামনে বসে আছে। নিজের করা বোকামি বুঝতে পেরে তপ্ত নিঃশ্বাস ছাড়ল আনান। গাড়ি ব্যাকে নিবে তার আগেই পর পর কতগুলো গাড়ি এসে আনানের গাড়ির চারপাশ ঘিরে ধরল। কয়েক সেকেন্ডের জন্য আনান হতবুদ্ধি হয়ে গেছে। স্টেয়ারিংয়ে হাত রেখে চারপাশে তাকায়। গাড়িগুলো যে চেনে না এমন নয়, তবে গাড়িগুলো এই মুহূর্তে এইখানে থাকার কথা না। 14টা গাড়ি এই মুহূর্তে 14টা আলাদা আলাদা জায়গায় থাকার কথা। তবে সবগুলো এক জায়গায় জড়ো হলো কেন? আনান উইন্ডো গ্লাস নামিয়ে পাশের গাড়িটার দিকে তাকালো।
শাহেদ গাড়ির ভেতর থেকে আনানের মুখ দেখে ভ্রু যুগল গুটিয়ে নিল। স্যার সত্যি আজ পাগলের বেশে চলে এসেছে। কি এমন কাজ ছিল স্যারের? এই দিকে গেইটে দাঁড়িয়ে থাকা দারোয়ান দুজন পর পর আসা এতগুলো গাড়ি দেখে হতবাক। দেরি না করে ফাদার জ্যারেড এবং মাদার ক্রিস্টোফারকে সবটা জানিয়ে দেয়। মাদার ক্রিস্টোফার ঘরের দরজা জানালা বন্ধ করে তুরের মাথার পাশে বসে আছে। ফাদার জ্যারেড দারোয়ানকে পরিষ্কারভাবে মানা করে দিয়েছে, পৃথিবীর উল্টে যাক তাও যেন গেইট খোলা না হয়। দারোয়ানেরা ফাদার জ্যারেডের কথা মতো গেইট ভালো করে লক করে দেয়, সাথে দুটো এক্সট্রা তালা দিয়ে আরও মজবুত করে গেইট সিকিউর করে। আনান হাত দিয়ে ইশারা করে। আনানের ইশারা পেয়ে গাড়িগুলো এক এক করে পেছনে যেতে থাকে। আনান জানালার গ্লাস উঠিয়ে গাড়ি পেছনে নেয়। গাড়িগুলো সাইড করে আনানের গাড়িটাকে বের হতে দেয়। আনান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এর পেছনে পেছনে অন্য গাড়িগুলোও বেরিয়ে যায়। অন্য গাড়িগুলো আগে পিছে গিয়ে আনানের গাড়িকে কাভার করে ছুটে চলছে। এইদিকে পুরো খ্রিস্টান পাড়ায় এই গাড়ির বহরের খবর ছড়িয়ে পড়ে। সাত সকালে এমন ঘটনা ঘটায় তেমন কেউ টের না পেলেও সত্য মিথ্যা মিলিয়ে তিলকে তাল করতে পিছোপা হয়নি কেউ। সব মিলিয়ে গাড়ি 15টা হলেও মানুষ তার সংখ্যা বাড়িয়ে 25 করে ফেলেছে। ফাদার জ্যারেড কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে আছে। খুব বেশি চিন্তিত তিনি। সবগুলো গাড়ি কালো রঙের। নাম্বার প্লেটগুলো হয়তো স্পষ্ট নয়, নয়তো এইগুলো ইচ্ছে করে ব্লার করা। সবগুলো গাড়ির নাম্বার অস্পষ্ট দেখা যাচ্ছে। ফাদার জ্যারেড বার কয়েক পায়চারি করে মাদার ক্রিস্টোফারকে কল দেয়। ব্যাপারটা এতদিন লোকচক্ষুর অন্তরালে থাকলেও এইবার সবার চোখে পড়ছে। যা ক্ষতি বই কিছুই না। আনান দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। তার সামনে মাথা নিচু করে সিরিয়ালে ধরে দাঁড়ানো বেস্ট 14। নাবিদ কোথায় শাহেদ? এখনো এলো না কেন? আনানের কথায় শাহেদ বলে উঠল, স্যার নাবিদ আসতে একটু সময় নেবে। শুধু 5 মিনিট সময় দিল ম। এর মধ্যে নাবিদ দৌড়ে এসে আনানের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, সরি স্যার, দেরি হয়ে গেছে। তুমি রেস্ট নেওয়ার জন্য ছুটি নিয়েছিলে নাবিদ। রেস্ট না করে আমার লোকেশন ট্র্যাক করতে গেছিলে কেন? ট্র্যাক করে ক্ষান্ত হওনি এই বেকুবদের কেন দিল? নাবিদ আর চোখে শাহেদের দিকে তাকাল। শাহেদ গলা খাকিয়ে একে একে সব ঘটনা বলে বড় করে নিঃশ্বাস ফেলল। আনান নিরেট স্বরে বলল, এরপর থেকে এমন যেন না হয়। আমি বলা ছাড়া কেউ আমার পিছু নিবে না। গট ইট? সবাই একসাথে ইয়েস স্যার বললেও এর মধ্যে বাদ গেছে শাহেদ, নাবিদ, রায়হান, স্টিভ আর রোহান। বাকি 10 জন এই 5 জনের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তারা নিজেরাও স্যারের এই আদেশটা মানবে না জানে। তাও ইয়েস স্যার বলাটা জরুরি। কিন্তু বাকি 5 জন যে কঠিন মাপের ঘাড় তারা জানে। মুখে তো স্বীকার করবে না, উল্টো স্যারের পিছু জেনে বুঝে নিবে। আনান দাঁতে দাঁত চেপে বলল, তোমাদের 5 জনকে প্রধানমন্ত্রীর হাতে ইনভাইট করে বলাতে হবে। রোহানের সোজা উত্তর, তাতেও খুব একটা লাভ হবে না স্যার। আপনি যতবার এইভাবে বডিগার্ড ছাড়া বের হবেন ততবারই পিছু নিব। এর জন্য চাইলে শাস্তি দিতে পারেন। রোহানের সাথে একমত পোষণ করে বাকি 4 জন বলে উঠল, আমরাও রোহানের সাথে একমত স্যার। আনান বিরক্ত হয়ে বলল, ওকে ফাইন। এখন সবাই যার যার কাজে যাও। সবাই একে একে বেরিয়ে গেল, রয়ে গেল নাবিদ। আনান ভ্রুকুটি করে বলল, নাবিদ কিছু বলবে? নাবিদ মাথা নেড়ে একটা পেনড্রাইভও বের করে আনানের দিকে এগিয়ে দিয়ে বলল,
স্যার, এইখানে খ্রিস্টান পাড়ার যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবগুলোর বিগত 1 সপ্তাহের ফুটেজ আছে। আমার মনে হয় আপনার কাজে লাগবে। আমি আরও একটা মেইল পাঠিয়েছি আপনার ল্যাপটপে, সেটাতে অ্যাক্সেস করার সাথে সাথে আপনি নিজে সেই ক্যামেরার বর্তমান এবং ভবিষ্যতের ফুটেজগুলো দেখতে পাবেন। আনান পেনড্রাইভও হাতে নিয়ে বলল, গুড জব নাবিদ। তোমাকে আরও একটা কাজ করতে হবে। অবশ্যই। আপনি বলুন কি করতে হবে। গেইটের সামনে আসা প্রত্যেকটা গাড়ি আর মানুষ সবার ডিটেলস চাই, বিশেষ করে যাদের দেখতে সন্দেহভাজন মনে হয়। যারা গেইটের সামনে তো আসে কিন্তু গেইট ক্রস করে না কিংবা অনুমতি পায় না, এমন মানুষের ডিটেলস চাই। নাবিদ আনানের কথা মনোযোগ সহকারে শুনে বলল, ঠিক আছে স্যার। আমি সন্দেহভাজন কিছু পেলে আপনাকে সাথে সাথে জানাব। ওকে দেন। তুমি যাও। আজ সারাদিন তোমায় কেউ বিরক্ত করবে না। গিয়ে রেস্ট নাও। নাবিদ চলে যেতে আনান পেনড্রাইভও হাতে নিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল। মাদার ক্রিস্টোফার আর ফাদার জ্যারেড সিদ্ধান্তে উপনীত হয় যে কালকেই তারা ডাক্তার তার আনানকে সবটা বলবে। আর দেরি করা যাবে না। তুর ক্লাসে বসে আছে। পরীক্ষা দোরগোড়ায় কিন্তু তার প্রিপারেশন শূন্যের কোঠায়। মুখ ভার করে সবার আলাপচারিতায় নিমগ্ন সে। বুঝতে পারছে বিয়েটা না করলেই নয়। অপর দিকে আজও ব্যতিক্রম হয়নি। চার্চের সামনে বসে ঘড়িতে সময় দেখছে নুসাইব। পাশ দিয়ে 2 জন লোক যাওয়ার সময় সকালের বিষয়টা নিয়ে আলোচনা করছে। নুসাইব পুরো ঘটনা না শুনলেও কিছুটা ঠিকই শুনে নিয়েছে। নুসাইব অপেক্ষা করল না, এক ছুটে বেরিয়ে পড়ল। ঘড়িতে সময় দেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ চলবে।